দর্শক আমন্ত্রণ জাগো তারকার আজকের আয়োজনে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসির। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি ভাইয়া, আপনাকে পেয়ে আজ খুব ভালো লাগছে। আর আমার ওইখানে আসতে পেরে খুব ভালো লাগছে। অনেকদিন ইচ্ছা ছিল অবশ্য, তো ফাইনালি আসা হলো। ভাই আজকে আমাদের অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনার ছোটবেলা নিয়ে, আপনার বেড়ে ওঠা নিয়ে, আপনি কোথায় বড় হয়েছেন? আমি পুরান ঢাকার ছেলে। তো পুরান ঢাকার হচ্ছে গ্যান্ডারিয়া, লোহারপুল, সূত্রাপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, ওয়ারি, তারপর হচ্ছে জুরাইন, পোস্তগোলা, এই এরিয়াতে আমার বেড়ে ওঠা আর কি, যাত্রাবাড়ি। তো আমার ফ্যামিলি আবার সব কিছু হচ্ছে ওল্ড ঢাকায়। তো আমার বেড়ে ওঠা তো হচ্ছে ওল্ড ঢাকাতে, মানে একদম প্রপার ঢাকাইয়া বলা যায়। বাহ, দারুণ। কে কে আছেন ফ্যামিলিতে? ফ্যামিলিতে বেসিক্যালি আমার আব্বু মারা গেছে, বাট আব্বু মারা গেছে আজকে 5 বছর করোনাতে। বাট 5 সেকেন্ডের জন্য আব্বুকে ভুলি নাই। তো আমি মনে করি আমার আব্বা আছেন। তো আমার আম্মু, ছোট বোন, আমার ওয়াইফ আর আমার একটা ছোট আব্বা, মানে আমার ছেলে। এই হচ্ছে আমার ফ্যামিলি। পুরান ঢাকার ছেলে আপনি, আপনার বেড়ে ওঠা একদম ঢাকাইয়া একটা পরিবেশে এবং পুরান ঢাকার সেই কালচারে। অভিনয় জগতে আসাটা কিভাবে হলো? বেসিক্যালি ইচ্ছা ছিল, আর হচ্ছে আমি থিয়েটারের সাথে ইনভলভ ছিলাম। আচ্ছা। তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আবার আপনার এই সাইডে। তো আমি আমার কলেজ লাইফ থেকে আসলে আমি থিয়েটারের সাথে ইনভলভড। আমার নর্ডাম কলেজ, তারপর ইউল্যাব থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তো ওইখান থেকে আসলে কলেজ থেকে আসলে আমার ওই অ্যাক্টিংয়ের জার্নিটা শুরু হয়। আর যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তো অ্যাকচুয়ালি তখন আমি কাজ করি অলরেডি। ভাই আপনি যেমনটি বলছিলেন যে আপনি থিয়েটার থেকে অভিনয় জগতে এসেছেন। এখনকার এমনটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগটাতে ফেসবুকে কিছু একটা করে ভাইরাল হয়ে তারপরে কিন্তু তারা মিডিয়াতে, সেটা নাটক হোক বা সিনেমা হোক, শুরু করছে। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? পজিটিভলি দেখেন না, হইতেই পারে, সমস্যা কি? এটা তো একটা মানুষের যদি ট্যালেন্ট থাকে ও টিকটক থেকেও আসতে পারে। একদম। তারপর হচ্ছে আপনার যেই ছেলেটা বা যে মেয়েটা ধরেন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করে ভাইরাল হইলো, এটা অবশ্যই ওর ক্রিয়েটিভিটি। অনেকেই তো পারে না, অনেকে তো টিকটক করতে পারে না। তো অসুবিধাটা কোথায়? এখন ওর যদি ডেডিকেশন থাকে, ওর যদি মানে অধ্যবসায় থাকে, তাহলে ও তো হয়তো বা ইন ফিউচার আরো ভালো করতে পারে। তো আমি এটা কোনো নেগেটিভ কোনো কিছু দেখি না, এটা হইতেই পারে, এটা স্বাভাবিক, দর্শক যাকে নেয়। একদমই তাই। কিন্তু আমি এখানে একটু কথা বলতে চাইবো যে টিকটক থেকে সবাই ট্যালেন্টেডই আসছে, ব্যাপারটা এমন নাও হতে পারে। আমরা যেমনটা দেখি যে খুব বাজে কোয়ালিটির কিছু মানুষও দেখা যায় ভুলভাল কিছু একটা করে ভাইরাল হয়ে যাচ্ছে, এরপরে হয়তো বা সে কোনো প্রমোশনাল কাজের থ্রুতে হলেও মিডিয়াতে ইনভলভ হচ্ছে, তাকে দিয়ে নাটক করানো হচ্ছে অ্যান্ড অল, শুধুমাত্র তার ফেমের ব্যাপারটাই দেখা হচ্ছে। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? এটা তো ধরুন অনেক আগে থেকে হয়ে আসতেছে। আমাদের এখানে কি কাট পিসের জামানা ছিল না? আমাদের ওইখানে কি আমাদের অশ্লীলতা ছিল না? ওই সময় কি নায়িকারা কাজ করে নাই, নায়করা কাজ করে নাই? এটা তো ধরেন আপনার আগের থেকে হয়ে আসতেছে। এখন আপনি কতদিন কন্টিনিউ করবেন সেটা তো আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, আপনি কতদিন এখানে করতে পারবেন। আর যারা, আর ও তো আর ডাইকা বলতেছেন আমার প্রমোশন দাও, আমি প্রমোশনাল ভিডিও করব। আপনি তো দিচ্ছি, সো আমি আপনার দেওয়া অফ করলে তো সে করতে পারবে না। আর আপনি যাদের কথাই বলতেছেন আমিও বুঝতে পারতেছি যাদের কথা বলতেছেন, কিন্তু আমি আসলে মানে কাউকে ছোট করতে চাই না, মানে টু বি অনেস্ট। তো কারণ হচ্ছে কেউ একজন যদি নেগেটিভভাবে কাজ করে যদি সে উপরে উঠে, এখন সে যদি পজিটিভলি করে, তাহলে আমি মনে করি তার পাঁচটা আসলে ভুলে যাওয়া দরকার, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। সে যদি এখন থেকে যদি পজিটিভলি করে, তো সে ফেমটাকে কাজে লাগাচ্ছে এমন কোনো কথা নাই। তাকে চাচ্ছে মানুষ, কি বলবেন আপনি? এটা হইতেই পারে। এখন ভাই আপনার কথা থেকে যদি আমি বলি যে আপনি অবশ্যই তাদের কাজের মূল্যায়নটা করছেন, কিন্তু তাতে হয় কি মিডিয়ার নামটাও কিন্তু খারাপ হচ্ছে একদিকে, এটা আমি পার্সোনালি বলবো। কারণ কিছু মানহীন কাজের জন্য আমরাও চাইবো না আমাদের মিডিয়ার অঙ্গনটা নষ্ট হোক বা খারাপ হোক। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখবেন, কি বলবেন? এখন মানহীন কাজ বা আমি যদি স্পেসিফিক্যালি নাম ধরেই বলি,
হিরো আলমের কাজ যদি আমি বলি, এবং মিডিয়া কিন্তু এখন যার পর নাই তার পিছনে ছুটছে। আচ্ছা, কিছু মানহীন কাজ, সে খুব গুণগত কোনো বা গুণগত মান সম্পন্ন কোনো কাজ করেছে কিনা আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি, হয়তো করেছে আমি হয়তো বা স্কিপ করে গিয়েছি। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 4 বছর আগে তার মানে তার যেরকম একটা হাইপ ছিল, সেই হাইপটাকে এখন আছে? আপনি বলেন, অ্যানসার পাইছেন? সে বিভিন্ন কিছু করে, না না, অ্যানসার পাইছেন আপনি? সেটা ঠিক আছে, কিন্তু 4 বছর আগে যে অবস্থানটা ছিল সেই অবস্থান এখন আছে সে কিন্তু নাই। আচ্ছা, কিন্তু তার জায়গা আরো অনেকে আসছে, আসুক, প্রবলেম কি? এবং আমি যদি রিসেন্ট কোন একটা ইস্যু বলি, আমি ওনার নাম না বলি, একজন ফুলওয়ালিকে নিয়ে, তো আপনি নিশ্চয়ই দেখেছেন। দিশার আম্মার কথা বলতেছেন? না, দিশার আম্মা এর সাথে হয়তো বা পরে যুক্ত হয়েছে, ফ্রান্স থেকে একজন এসেছেন, ও যে রাহি আপু। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই ব্যাপারটা আসলে আমি মানে বুঝতেছি না, এবং তারাও কিন্তু ব্যাপারটা অ্যান্সার দিয়ে দিছে, লাইক বলছে মানে তাদেরও কিন্তু 50টার উপর প্রমোশনাল ভিডিও অলরেডি তারা ওই মেয়েটা নিয়ে নিছে, এরকম কিছু আর কি। তার নামও মেবি রিয়ামণি বা সামথিং, আমিও প্রমোশন করে দিতেছি হয়তো বা। কিন্তু এটা হচ্ছে আমি মনে করি, ধরেন এটা এখন ওরা যেহেতু কেন করছে সেটা আমি জানি না, বাট এটা যদি এই মেয়েটা যদি, আমি মনে করি মেয়েটা ফুল বিক্রি করতেছে, বাট মেয়েটা যদি কোনো ভালো কিছু করতে পারে, আপনি এটার সাথে হিরো আলমরে মিলায়েন না। এখন মেয়েটার কোয়ালিটি থাকতেই পারে, আপনাকে সময় সবকিছু বলে দিবে, তখন আপনি বুঝতে পারবেন। একদমই তাই। ভাই, আপনি মিডিয়াতে আসার পরে প্রায় 500-এরও বেশি নাটকে কাজ করেছেন। কখনো কি মনে হয়েছে এই ক্যারিয়ারে, দীর্ঘ ক্যারিয়ারে, যে আমি নাটক না করে বা মিডিয়াতে না এসে অন্য কিছু করতে পারতাম? না, মনে ভালোই আছি, মানে আমার কাছে মনে হয়েছে না এটাই আমার জন্য মানে মানে পারফেক্ট জায়গা, স্বাধীন বিজনেস আর কি। আচ্ছা, কিন্তু যদি এই মিডিয়াতে না আসতেন তাহলে কি হতেন? তাহলে বিজনেস করা হইতো। বিজনেস এখনো করি, মানে করি না যে তা না, কিন্তু মানে ওই সময় মনে হইতো কি, মানে ধরেন হয়তো বা ছুরিটোলা বা বংশাল এসব জায়গায় কোনো আমার একটা মনে করেন রেক্সিনের দোকান থাকতো। হ্যাঁ, আমি মনে করেন ওইখানে যাইতাম 12টা, 12:30, 1টার দিকে, যে মনে করেন 8টা, 9টা পর্যন্ত দোকান করতাম। ওই যে অ্যাজ ইউজুয়ালি ডেইলি লাইফ এরকম যারা মানে অফিস ডিউটির মতো আর কি, ওরকম হইতো। তাছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো কিছু হইতো, আর জব আমাকে টানে না। আমরা জানি যে আপনি কোন একটা নাটকে কিন্তু 500-এরও বেশি চর খেয়েছিলেন। এটার মানে পিছনের কাহিনীটা জানতে চাইবো। এটার কাহিনী হচ্ছে কি, মানে নাটকের নাম হচ্ছে ট্যাটু 2। ইয়েস, এটা হচ্ছে কাজল আরিফিন অমি ভাইয়ের, আর এটা নিশো ভাইয়ের সাথে। তো ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে আর কি, আর অমি ভাই তো ইম্প্রোভাইজার, ঠিক আছে। আচ্ছা, এটা করি, ওর একটা কাহিনী এরকম মানে মজা। নাটকটা দেখছেন কিনা আমি জানি না। ভাইয়া, দর্শক আপনার চর খাওয়ার পরের এক্সপ্রেশনটা খুবই পছন্দ করে, এটাকে একটু অভিনয় করে দেখানো যায়? না, এটা হচ্ছে মানে ব্যাপার ছিল, মানে একটা ব্যাপার হচ্ছে, এটা হয় না, মানে আমার একটা রিয়াকশন তো আছে। তারপর করার পর মানে তো মারি নাই, এটা করছে না, অভ্যাস ছিল। বাচ্চা ছিলাম ওই সময়, বয়স কত ছিল ওই সময়? বয়স ছিল প্রায় কত, 23-24 বছর বয়স। তো পোলাপানা ছিলাম, যা মন চায় করছি। এই তো হয়েছে একটা ব্যাপার, আবার মন চায় ফিরে যাই সেই জায়গায়, সম্ভব তো না। তো এই সময়টাকে এনজয় করতেছি, এই আর কি। তো ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন, তাইলে আসলে মানে রিলেট করতে পারবেন। কেন, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপেরিয়েন্স কি, নিশু ভাই তো ধরেন নিশু ভাই, অপূর্ব ভাই, এদের সাথে কাজ করলে না মানে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। লাইক নিশু ভাইয়ের সাথে যদি মনে করেন কালকে যদি একটা সিনেমার অফার পাবে, রাত্রে ঘুম আসবে না। অপূর্ব ভাইয়ের সাথে কালকে একটা ওয়েবের শুটিং, কথার কথা, রাত্রে ঘুম আসবে না, কারণ এরা মানুষটা এরকম। তার নিশু ভাই তো ধরেন ওই সময় আরো একটু ইয়াং ছিল, চটপটা ছিল, হ্যাঁ, আমরাও পোলাপানা ছিলাম। তো ওই সময় মানে একটা ছিল। আর যেহেতু ধরেন তারপর ধর নিশু ভাই তো, আরে শোনা লাগছে তো, ওই ব্যাপার না, বড় ভাই দিচ্ছে না, মানে ওই থাকে আর কি, মানে মজা ছিল আর কি। এই যে আপনি নিশো ভাই, অপূর্ব ভাইয়ের কথা বলছিলেন, দীর্ঘদিন ধরে কিন্তু তাদের সাথে আপনি কাজ করেছেন। আমি একটু তাদের ব্যাপারে জানতে চাইবো, মানে মানুষ দুজন কেমন, বা তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কি? নিশো ভাই ধরেন আমার ক্যারিয়ার গ্রো আপের পিছনে ধরেন
নিশোকের অবদান আছে 100%। তার সাথে আমি অনেক কাজ করছি, সে আমাকে অনেক হেল্প করছে, মানে আনডাউটলি, মানে কার সাথে কি আমি জানি না, বাট আমি নিশোকের থেকে কোনো সময় কোনো মানে নেগেটিভ কোনো কিছু পাই নাই। উল্টা বলতে গেলে আমরা উল্টা পাগলামি করছি, বেদবি করছি, কিন্তু নিশোভাই কোনো সময় আমাদের সাথে ওরকম বিহেভ করে নাই। আর অপূর্বের কথা বলতে গেলে অপূর্ব হচ্ছে মানে সত্যি কথা বলতে একদম সে অত্যন্ত ভদ্রলোক, মানে ওনার মতো ভদ্র মানুষ নাই। আর সহজ সরল টাইপের লোক। কারণ ধরেন অপূর্ব ভাই ধরেন সেটে ধরেন আপনার যদি 50 জন লোক থাকে, ওই প্রোডাকশনে যে 3 নাম্বার ছেলে 2 দিন আগে জয়েন করছে ওর নামটা পর্যন্ত জানে। হ্যাঁ, যাওয়ার পর যখন আপনি চিন্তা করেন সেটের হিরো, একটা নাটকের বাজেট ভরেন অনেক টাকা তো এখন বর্তমানে, উনি যখন আইসে আপনার পিঠে হাতে শোন আজকে একটু লেট করে ফেলেছি, আজকে কিন্তু চাপ আছে, তো আজকে কিন্তু আমরা হাতে হাতে সবাইকে খাবার দিয়ে দিবি আর আমার জন্য একটু বিস্কিটের ব্যবস্থা করবি। তো এত বড় সুপারস্টার যখন আপনার পিঠে কাঁধে হাত থেকে যখন বলবে একটা প্রোডাকশন ম্যানেজার, ওর তো স্ট্যামিনা এমনি বেড়ে যাবে, ও তো আরো পাবে, মানে আগ্রহ পাবে কাজ করার। তো অমর ভাই এরকমই ভালো মানুষ। আমি একটু জানতে চাইবো যে ভাই, মিডিয়াতে তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা শুনি যে কেউ কারো বন্ধু হয় না, মিডিয়াতে কোনো বন্ধু হয় না। আপনার জীবনে কি মিডিয়াতে কোনো বন্ধু আছে? এটা আসলে ব্যাপারটা কি, আপনার একটা একটা সাডেন পিরিয়ড পর মানে সার্কেল হিসাবে আসলে চলাফেরার কোনো কিছু নাই, মানে 10 জন নিয়ে যে চলতে হবে এরকম কোনো কথা নাই। আপনার 3 জন 2 জন 4 জন বন্ধু থাকলেই কিন্তু অনেক। আর মিডিয়াতে ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না। ধরেন আমি তো ধরেন বলবো আপনার প্রত্যেকটা জায়গায় চলাফেরার জন্য একটা ফ্রেন্ড আছে আমার। মিডিয়াতে আরও অনেক আমারও ফ্রেন্ড আছে, আমি বলতে পারি তৌসিফ ভাই, হি ইজ মাই ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড। তারপর হচ্ছে ধরেন নাম বলতে পারি নাজমুল রনি, ও আমার ফ্রেন্ড। তো এরকম অনেক ফ্রেন্ড আছে। মানে এইটা মানে ওই যে সার্কেল মেনটেন করে যে আপনার ওইটা করতে হবে সেটা কোনো না, আপনার ফ্রেন্ড হয়ে যায় আর কি, হয়ে যাবে। শত্রু আছে কোনো? শত্রু অভাব নাই, মানে সত্যি কথা বলতে এখন শত্রু তারা বুঝায় না, মানে এখন আপনিও তো মনে হইতে পারে আমার শত্রু, হাসি মুখে কথা বলতেছেন, এখন হইতে পারেন এরকম আমি একজনকে অপছন্দ করি, আমি তার শত্রু, আমি ওর সাথে হাসি মুখে কথা বলতেছি, বাট সুযোগ পেলে তো আর আমি হইতে পারে না, এটা তো বলা যায় না। শত্রু তো সবারই থাকে, আমারও আছে, আমি জানি। এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাইবো, নভেম্বরের 7 তারিখে আপনার একটা সিনেমা রিলিজ করেছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো। এটা হচ্ছে দ্য সাইলেন্স মিউজিক্যাল জার্নি। এটা হচ্ছে আমাদের ইমন শাহ মিউজিক ডিরেক্টর, তার প্রথম মুভি দাদার, এবং তাদের ফ্যামিলিটাই হচ্ছে ন্যাশনাল ওয়ার্ড ফ্যামিলি আর কি বলি, কারণ তার বাবা সত্য শাহ, সেও একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন, আর সেও প্রায় 400-র অধিক সিনেমায় মিউজিক করছে। এবং এই মুভিটার ব্যাপার হচ্ছে আমাদের হিরোইন ছিল নীলাঞ্জনা নীলা, আর হিরো ছিল হচ্ছে আপনার সাইমন ভাই, আর ভিলেন ছিলাম আমি। তো এই মুভিটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে আমাদের, আর একটু মিউজিক্যাল জার্নি তো এইটার দর্শকটা একটু ভিন্ন টাইপের, এখানে ডিসুম নাই আর কি, তো কমার্শিয়াল মুভি না। তো এটা খুব ভালো গিয়েছে, যারা দেখেছে খুব ভালো রেসপন্স করেছে, আর ইন ফিউচার ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। আর নীলাঞ্জনা নীলার জীবনের কেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটা। দারুণ। যেমনটি বলছিলেন আপনি যে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, আপনাকে কখনো আমরা হিরোর চরিত্রে দেখতে পাবো না? না না, এটা হয় না। তো কেন হয় না? এটা তো না, এটা আসলে ধরেন আপনার তো মানে বলি সত্যি কথাই বলি, ধরেন একটা সময় যখন ছোট ছিলাম তখন চিন্তা করছিলাম না সিনেমা করব বাই করব, যখন রিয়েলি বুঝতে পারছি তখন আসলে মানে আসলে সবার জন্য সব কিছু না। তো আপনি কখনো সাকিব ভাইকে দেখছেন? সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। হয় নাই? তাহলে এই অ্যান্সারটা সেদিন পাবেন, আজকে আমাকে দেখছেন, এরপরে তারে দেখবেন, দেখার পর তারপর অ্যানসারটা আপনি নিজে পাবেন। আপনি কিন্তু বলেছিলেন যে একটা মানুষের মধ্যে যদি পটেনশিয়ালিটি থাকে সে মিডিয়াতে অবশ্যই কেন ভালো কিছু করবে না। আপনি বলছেন হিরোর কথা, বাট আমি তো হিরো না, আমি তো অভিনেতা। এমন হইতে পারে একটা মুভির কেন্দ্রীয় ক্যারেক্টার আমি হইতে পারি, আমাকে ওইটা হইতে পারি, বাট আমি হিরো বলতে যেটা বোঝাচ্ছেন কমার্শিয়াল হিরো সেটা কিন্তু না। মোশাররফ ভাইও কিন্তু হিরো, একদম
ওইটা হলে একটা ক্যারেক্টারকে আমি মানে ক্যারি করতে পারি, একটা গল্প স্টোরিকে টানতে পারি। বাট এই মানে যে তা না সে হিরো। কেন্দ্রীয় চরিত্রে কিন্তু আমরা আপনাকে কম পেয়েছি। হ্যাঁ, পেয়েছেন, এই কম জায়গাটা পেয়েছেন। নিয়ে তাহলে একটু জানতে চাইবো যে কেন কম পেয়েছি বা আদৌ পাবো কিনা সামনে। হ্যাঁ, পাবেন, সামনে পাবেন, সামনে কিছু কাজ আছে, পাবেন। আর আসলে হয় কি, মানে দেশের এখন সার্বিক যে অবস্থা, এখন আমরা স্টেবল অবস্থায় নাই। একটা নতুন ইয়ে আসবে, ইলেকশন হবে, তখন আসলে ইনভেস্টাররা ইনভেস্ট করবে। আর আমার যেই কয়টা কাজ আমার সলো হিসাবে গেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পাইছি। এখন ডিরেক্টররা রিস্ক না নিলে আমার তো কিছু করার নেই ভাই, স্বস্বীকারোক্তি। একদম তাই। ভাইয়া, এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে সম্প্রতি আপনার একটা কথা খুবই ভাইরাল হয়েছে যে আপনি কখনোই নাস্তিকের পক্ষ নেবেন না। এই ব্যাপারটা আপনি কেন বলেছেন এবং এটার পিছনের কথা একটু জানতে চাইবো। এইটার ব্যাপার হচ্ছে, টু বি অনেস্ট, আমি আমার ধর্ম সবসময় বলে অন্য ধর্মকে সম্মান করা। তো যাই হোক, একজন মানুষ আমার আল্লাহ আবার রাসূলকে নিয়ে বাজে কথা বলছে, তা আমি সেখানে একটা ভিডিও বাইট বানাইছি। তো বানানোর পর আমি বলার পর একটা লোক আমাকে স্ট্যাটাস, মানে আমার ভিডিওতে কমেন্ট করছে, আপনি মুসলমানই রয়ে গেলেন, শিল্পী হতে পারলেন না। তখন আমি বলছি, যদি আমার নাস্তিকের পক্ষ নিয়ে যদি আমার শিল্পী হতে না পারি, আমি সেই শিল্পী হওয়ার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাউড অ্যান্ড ক্লিয়ার। এইটাই আমি জাস্ট বলছি, এইটাই ভাইরাল হয়ে গেছে। দেন এতে করে অনেক সহশিল্পী আছেন, অনেক না, খুব গুটি 2-4 জন আর কি, তারা খুব মানে আমার বিপক্ষে কথা বলেছেন। তারা আসলে একটু আমার সাথে, আমাকে একটু মনে করেন পোক করছে আর কি। এই আচ্ছা ভাইয়া, অনেক তো গল্প করলাম ক্যারিয়ার নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে অ্যান্ড অল। এবার একটু র্যাপিড ফায়ার খেলতে চাই আপনার শিওর সাথে। শিওর শিওর। আপনি কি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। প্রিয় নায়ক? মানে প্রিয় নায়ক স্পেসিফিকলি মুভি আর মুভি, চলচ্চিত্র? শাকিব ভাই, কিং খান। ঠিক আছে, ডিপ্লোম্যাটিকলি অ্যানসার দিয়েছেন, নিলাম, সমস্যা নেই। নায়িকা? হ্যাঁ, নায়িকা বাংলাদেশে পূর্ণিমা আপু আর মৌসুমী আপু। কারণ আর এখন বর্তমান সময়? বর্তমান সময় পূজাচেরি। নিশো ভাইয়া নাকি অপূর্ব ভাইয়া, কার সাথে অভিনয় করে ভালো অভিজ্ঞতা আপনার? দুজন, এখানে সেকেন্ড কোনো অপশন দেওয়া যাবে না না। না, যে কোনো, আপনি কিন্তু সব ডিপ্লোম্যাটিক না, অ্যানসার না, দিচ্ছেন না, ভাইয়া। এটা বলতে পারবো না। এটা দুজনেই, এটা দুজনেই। আচ্ছা ঠিক আছে, আমরা 0.5 কম বেশি করে নেব। হ্যাঁ, 0.5 না, বেশি কে না, পাচ্ছে? নিশো ভাই। দারুণ। যাক, ফাইনালি। প্রিয় গায়ক? হাবিব ওয়াহিদ। আচ্ছা, গায়িকা? আসলে তো আমার কোনো প্রিয় গায়িকা নাই। বাংলাদেশে তো অনেক সুন্দর গায়িকা আছে, শ্রেয়া অনেক ভালো। ঘোষাল বলতে পারি। আচ্ছা, ক্যারিয়ারে এমন কোন মানুষ আছে, আপনি বলেছিলেন আপনার শত্রু আছে অনেক, তো এমন কেউ আছে যাকে আপনি আজ পর্যন্ত ক্ষমা করেননি? না, ক্ষমা করে দিছি সবাই, আটকে রাখা লাভ কি? আচ্ছা, এখনকার প্রজন্মে যারা নাটকে কাজ করছেন তাদের কাকে আপনি 1 নম্বরে রাখবেন? আরশ। টু বি অনেস্ট, যদি আমাকে বলেন এখনকার জামানা যেদের কথা বলছেন, যদি আমাকে সব ওভারঅল বলতে বলেন, তাহলে আমি বলবো তৌসিফ ভাই। আর এখনকার ইয়াং জেনারেশন, তাদের পরে জেনারেশন, যেমন তৌসিফ ভাই কিন্তু আমারও সিনিয়র, তো ওইখান থেকে আমি বলবো তৌসিফ ভাই। আর যদি তারপর তৌসিফ ভাই, জোবান, এরা হচ্ছে মনে করেন একদম বেসিক জায়গা থেকে। আর এখনকার যদি জেনারেশন বলবো, তাহলে বলবো আরশ। আর এখনকার জেনারেশনের যদি কোনো নায়িকার কথা বলেন, তাহলে বলবো টুটিনি। তোটেনি? হ্যাঁ, এটা একদম 100% কথা। ওভারঅল যদি চিন্তা করেন হিরোইজমের ব্যাপারটা থেকে শুরু করে, তাইলে আমি মনে করি হচ্ছে ধরেন এই 4 জন আছে, 4 জন হচ্ছে বর্তমানে মনে করেন একদম মানে খুব মানে এরাই হচ্ছে এখন মোটামুটি বেস্ট, বুঝছেন? তৌসিফ ভাই, জোভান, হ্যাঁ, তারপর হচ্ছে হলো আপনার ইয়াশ রোহান, আর হচ্ছে আরশ। ভাইয়া, নিশো ভাইয়া তো নিয়মিত এখন নাটকে কাজ করছেন না, মিস করেন তাকে বা তার সাথে কাজ করেন? না, মিস করি না। আমি নিশোকে আরো উপরের দিকে দেখতে চাই। আমি, আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি একটা মুভি বানাইতাম। সেই মুভিতে মনে করেন ধরেন শাকিব ভাই থাকতো হিরো, নিশো ভাই থাকতো একটা ভিলেন। আরে বাহ। কিন্তু লাস্টে নিশো ভাই মারা যেত না, হ্যাঁ, তার হেলিকপ্টার দিয়ে উড়াই দিতাম, পলাই গেছে বা এরকম কিছু একটা। তাও তার মৃত্যু দেখতে চাই না। মানে তাও আমি ডিপ্লোম্যাটিক অ্যানসার এখানে দিব না, আমি মৃত্যু দেখতে চাই না তার। আচ্ছা, আমরাও খুব আশা করব এরকম কিছু আমরা দেখি ভবিষ্যতে।
ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আসলে আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া। আপনার কাছে শেষ করার আগে জানতে চাইবো যে আগামী 10 বছর পর সিয়াম নাসির নিজেকে কোথায় দেখতে চায়? আমি তো প্রথমে আল্লাহ আল্লাহ করতেছি জানি ভূমিকম্প না হয়, এই পর্যন্ত চিন্তা করতে পারতেছি না আমি। তার মধ্যে আছি 14 তলার উপরে। হ্যাঁ, এখন তো সিঁড়িতে নামা সম্ভব না, ছাদের উপরে উঠে যাবো গা, মানে বলা যায় না, বুঝছেন? তা এই 10 বছরের চিন্তা তো দূরের কথা, আমি 1 বছরের চিন্তা করতে পারতেছি না। বাট এটা সত্য কথা, 10 বছর পর আমি ফিল্মে কাজ করতে চাই, একটা বাংলাদেশের একটা ভালো একটা ভিলেন হতে চাই, একটা ভালো ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই। এটা হচ্ছে আমার মানে আমার চাওয়া। হ্যাঁ, তো একটা মজা আছে, যদি আপনি অ্যাক্টিং করে থাকেন আপনি জানবেন, যখন একবার আপনাকে বিগ স্ক্রিনে দেখানো যাবে তখন আপনার মনে করেন এটার একটা নেশা আছে। অলরেডি এই নেশাটা আমি ধরে ফেলছি, আমার ভালো লাগছে। আপনার জন্য খুব 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 শুভকামনা আমাদের। আমরা অনুষ্ঠান শেষ করব এবং শেষ করার আগে আরেকটা ব্যাপারে জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে আসলে আপনার পরিকল্পনা বলবো না, আপনি আসলে কি চান, ভাবনা কি, যে বাংলাদেশটাকে কোথায় দেখতে চান? আমাদের মানে দেশের যে অবস্থা, আসলে এমন একটা পর্যায়ে আমরা আছি, কেউ কারো ভালো দেখতে পারি না, সত্যি কথা বলতে। আর আমার কাছে মনে হয়, টু বি অনেস্ট, আমাদের দেশপ্রেমের প্রচুর অভাব। কারণ দেখেন, যেই পরিমাণে রাস্তাঘাটে অটো চলে বা যেই পরিমাণে মনে করেন আমরা 2 নাম্বারই করি, সত্যি কথা বলতে, ধরেন দেখা যাচ্ছে, ধরেন কোনো কিছুই ধরেন মানে প্রেডিক্ট করা যাচ্ছে না, কিন্তু আল্লাহর একটা রহমত আছে, মানে খোদা তাআলার একটা রহমত আছে বাংলাদেশের উপর। নাহলে 21 তারিখে যে ভূমিকম্প হয়েছিল সেদিন তো মনে করেন এই একটা ঝাঁকি খাইছি আমি, মানে এমন যা লাগছে। তো এরপরও ঠিক আছে, আমরা আল্লাহর অবশ্যই রহমত আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, চাই একটা সুন্দর বাংলাদেশ হোক, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকুক, একটা ভালো গভর্নমেন্ট আসুক, যে দেশের জন্য করুক। হ্যাঁ, দুর্নীতিটা সরে যাক। আচ্ছা, আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছে যে ভাইয়া, আপনাকে পেয়ে আজকে আমাদের মধ্যে আমার খুবই ভালো লাগছে, এই এত ব্যস্ত সময়ের মধ্যেও যে আপনি আমাদের একটু শিডিউল দিয়েছেন। আসলে শুট আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, এই কারণেই আসলে আমরা খুবই থ্যাঙ্কফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর দর্শকদের একটা কথা বলি, আপনারা আমাদের বাংলাদেশের নাটক, মুভি, চলচ্চিত্র সব কিছুতে সাপোর্ট দিবেন। আর একটা রিকোয়েস্ট, মানে সিনেমা দেখার চর্চাটা করেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে জাগতারকার অন্য কোনো আয়োজনে, অন্য কোনো নতুন অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।